বিদ্যাধরপুর বাড়ির জন্য এখন একটু গুছিয়ে রাখবো। কয়েকদিন ওখানে ছিলাম, এখনও এখানে এসে বারবার শুধু মনে পড়ছে বিপ্লববাবু কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কেমন আছে। স্বাভাবিক হতে চাইছি এইখানকার মতো, কিন্তু কয়েকটা দিন হয়তো এরকম মনে পড়বে। আর তো হলো হ্যাঁ আজকে দুটো তরকারি রান্না করবা। আচ্ছা বাড়ি ছিল না, হ্যাঁ কোনো রকম একটা তরকারি রান্না মাপ নিয়ে নিয়েছে, এবার এই যে লোহা কাটা করা টেনে কেটে নিচ্ছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আবারও পুরাতন ছন্দে পুরাতন গন্ধে সাথী বিপ্লব ব্লগ কিন্তু হাজির হয়েছে। কয়েকদিন বিদ্যাধরপুরে ছিলাম, সেখান থেকে এখন বাড়ি এসেছি। আর দেখা যাক বাড়িতে অনেক কিছু আমি না থাকায় ঘটে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন, আশা করব ভালো লাগবে। সকালবেলা খাওয়া দাওয়ার পরে মা এসছে মুরগিগুলোর খাবার দিতে। মুরগিগুলোর খাবার দেওয়া হয়, আমাদের সকালে যে ভাত রান্না হয়, ভাত থেকে ফ্যান ঝরানো হয়, সেই ফ্যানটা রেখে দেওয়া হয়, ওর সঙ্গে একটু আটা আর এখন যে ধান ভাঙানো হয়েছে বাড়ির ধান, ওই ধানের গুঁড়ো। আমাকে ওই দেখাও সে মিশ্রণটা, আটা ফ্যান গুঁড়ো একসঙ্গে, গুঁড়োর সঙ্গে হালকা হালকা খুদও আছে। এখন সকালের খাওয়া দাওয়া সেরে মুরগির খাবার দিয়ে মা আর আমি বার হয়েছি দীপশিকাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের যে মোটরটা আছে, টুকটাক বাগানে জল দেওয়া হয়, সেই মোটরটা দীপশিকাদের বাড়িতে নিয়ে গেছে। তো এখন ওদের বাড়ি থেকে আবার আমরা নিয়ে আসবো, আমাদের একটু জল দিতে হবে। আর ভাই শুনছি পিলিয়ার বানাবে, তার কারণে ওখানে জল দিয়ে পুরো প্লেন করে রাখতে হবে জায়গাটা, তারপরে কিন্তু পিলিয়ারের যে ছাঁচগুলো আছে সেগুলো বসাতে পারবে। এই যে আমরা কিন্তু দুজনে গল্প করতে করতে দীপশিকাদের একদম বাড়ির গেটেই চলে এসেছি। আর ওই যে মাসির সেই পুঁই শাকের মাচান। দীপশিকাদের বাড়িতে এসেছিলাম মটর নিতে আসতে দেখছি এই কাবাসগুলো পেকে ফেটে যাচ্ছে। তো এই তুলাগুলো আমাদের এখানে কিন্তু সন্ধে দেয়, এই যে সন্ধ্যা প্রদীপের যে সলতেটা তৈরি করে, সেটা কিন্তু এই যে এই কাবাস তুলো দিয়ে তৈরি হয়। তোমার বিদ্যাধরপুর বাড়ির জন্য এখন একটু গুছিয়ে রাখবো। কয়েকদিন ওখানে ছিলাম, এখনও এখানে এসে বারবার শুধু মনে পড়ছে বিপ্লববাবু কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কেমন আছে। স্বাভাবিক হতে চাইছি এইখানকার মতো, কিন্তু কয়েকটা দিন হয়তো এরকম মনে পড়বে। আর এই গাছের ফুলটা দেখুন কি সুন্দর, এই যে, আর ওর ফল এই হয় ওর ফল, এই যে পুরো গাছটাই ফল ভরে আছে। আমি সদ্রমাসিকে বললাম, মাসি যখন এই গাছের ফলগুলো পাকবে আমাকে খবর দেবে, আমি এসে তুলে তুলে নিয়ে যাব। দীপশিকাদের বাড়িতে মটর নিতে এসেছিলাম, কিছু সন্ধে দেওয়া তুলো নিয়েছি, সেই সঙ্গে সঙ্গে দেখছি ওদের বাড়িতে ছোট্ট ছোট্ট কয়েকটা মুরগির ছানা উঠেছে। কিন্তু এই যে ডিম থেকে কালকে বাচ্চা উঠেছে। এই যে এখন মা ওদেরকে নিয়ে ঘরের মধ্যে আছে, চড়াচ্ছে, সঙ্গে একটা হাঁসের বাচ্চাও আছে দেখছি। দীপশিকাদের বাড়িতে এসেছিলাম মটর নিতে, আর দীপশিকার মা মটরটা নিয়ে এগিয়ে দিচ্ছে, আর এই যে মা আর আমি দুজন মিলে সাকশন যে পাইপ সেটা কিন্তু নিয়ে যাচ্ছি। বেলা হয়েছে, কুয়াশাটাও ছেড়ে গেছে, ছাগলগুলোকে নিয়ে বেঁধে দেওয়ার বা যতক্ষণ কুয়াশা থাকে, এই যে আম পাতা নালে কাঁঠাল পাতা ডাল পুরো কাটা হয়, কেটে একদিন কিন্তু দেওয়া হয় এদেরকে। আমি ছাগলগুলো নিয়ে ওইদিকে বাঁধতে যাচ্ছি, আর আমার পেছন পেছন ম্যাক্স ছুটে চলে আসছিল। ভাই আর মা ডেকেছে, ম্যাক্স বাড়ি আয় বাড়ি আয়, তাই ম্যাক্স এখন ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে এদিকে তাকাচ্ছে মোটামুটি। আর এই যে ছাগল দুটো নিয়ে যাচ্ছি। এই যে এখন এই জায়গাটায় ছাগলগুলো বেঁধে রেখে যাবো, এখানে খুব সুন্দর ঘাস আছে, তাই এখানে বাঁধবো। ছাগল দুটোকে বেঁধে দিয়েছি, দিয়ে আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়েও কিন্তু বহু কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। আর এই যে সেই খাল পাড়,
রাস্তার পরেই কিন্তু একটা গাছের লাইন, তারপরেই খাল পাড়। মা চাল ঝাড়ছে আর পেছনে কিন্তু ওষুধ ফ্লাক্স সব একেবারে নিয়ে বসছে। সে তো হলো, হ্যাঁ আজকে দুটো তরকারি রান্না করবা। আচ্ছা বাড়ি ছিলে না, হ্যাঁ কোনো রকম একটা তরকারি রান্না ঠিক আছে। আর সবজি টবজি এনে তো কেটে কেটে এখন এই যে চালগুলো মা ঝেড়ে একটা পাত্রে করে দিচ্ছে, আমি নিয়ে গিয়ে ঘরে চাল রাখার পাত্রে রেখে আসবো। গামলিতে আমি যদিও নিতে পারি না, ওই জন্য মা অল্প অল্প করে দিয়েছে। মা এখন হাঁড়িগুলো মাজতে শুরু করেছে, ধান সেদ্ধ করার সেই হাঁড়ি। এই যে আর বড়টা কিন্তু এখনো মাজা হয়নি, সবে একটা মাজতে ধরেছে। মা এদিকে এই হাঁড়ি দুটো মাজবে, ততক্ষণে আমি যাব রান্নাঘরের দিকে রান্না করতে। ওই সাবানগুলো নিয়ে আসছি, আর ছাই নিয়ে আসছি, আগে ছাইতে তুলে পরিষ্কার করে নে, হ্যাঁ পরে সাবানে তুলে দাও। তাহলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ পরিষ্কার হয়ে যাও, তুমি রান্না বসাও যা, আর এদিক তোমার দেখতে হবে না। দুপুরে রান্নার জন্য উনান আমি ধরিয়ে দিয়েছি, একদিকে হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি আর একদিকে খালি কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের লাল শাকগুলো আগের থেকে এখন একটু একটু বড় হয়েছে, সেই সঙ্গে সঙ্গে অনেকটা ঘন হয়ে গেছে, তাই পাতলা করে তুলে নিয়ে আমরাও খাচ্ছি। আর এদিকে মিতাকে ডাকা হয়েছিল পালং শাক, লাল শাক তোলার জন্য, কিন্তু মিতা পালং শাক নেবে না, ওদের বাড়িতে পালং শাক আছে। মিতা এখন লাল শাক তুলে নিচ্ছে, বড় বড় দেখে ফাঁকা করে নিচ্ছে। একেবারে ফাঁকা ফাঁকা হলে শাকগুলো আরও সুন্দর হবে, ভালো হবে। আর যত এরকমভাবে এক জায়গায় ইঞ্জি হয়ে থাকবে, এতে শাকের গ্রোথও হবে না আর ভালোও হবে না। ওই যে মিতার হাতে কিছুটা আছে আর এখানে তুলে তুলে রাখছে। ছাড়ানো কয়েক কর রসুন নিয়ে নিয়েছি শিলের উপরে, এবার এগুলোকে থেঁতো করে নেব আমি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তাতে থেঁতো করা রসুন দেবো, একটু পেঁয়াজ কেটে দেবো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করি। দিয়ে দেবো কেটে রাখা সবজি, সিম, ফুলকপি, বেগুন, মূলো একসঙ্গে একটা ভাজা সবজি করা হবে। সব রকম সবজি দিয়ে ভাজা খাওয়াটা আমি কিন্তু মার কাছ থেকে শিখেছি, আর এটা খেতেও বেশ ভালো লাগে। তো লবণ দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি সবজিটাকে ঢেকে রাখবো। মিতার লাল শাক তোলা হয়ে গেছে, ওই যে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে। আর এখন ও আমাকে কটা ধনেপাতা তুলে দিচ্ছে। আমি যেহেতু রান্না করতে বসছি, বসে তুলতে পারছি না, তাই ওকেই বললাম যে মিতা তো শাক তোলা হয়ে গেলে আমার একটু ধনেপাতা তুলে দিস। মিতাকে ডাকা হয়েছিল, মিতা লাল শাক পালং শাক তুলে নিয়ে যা। মিতা বললো আমি শুধু লাল শাক নেবো, ওই জন্য ওর বাড়ির জন্য ও শুধু লাল শাক নিয়েছে। আর আমাদের এখন ওই যে লাল ঝুড়িতে ও লাল শাক পালং শাক তুলে দিয়ে যাবে। এখন একটু ওর হাতে সময় আছে, মাও কাজ করছে আর আমি তো রান্না বান্না করছি, তার ফাঁকে ফাঁকে মিতার শাক তোলার ক্লিপিং নিচ্ছি। মিতা আমাদের তুলে দিয়ে যাচ্ছে আগামী দিন খাওয়ার জন্য। দেখছি মিতা দেখ, এই ফাঁকা ফাঁকা দেখ কিরকম ছোট ছোট গাছ, জল দিলে আবার হবে। ভাজা সবজিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভাজা সবজি নামানোর পরে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর একটু কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো শিলনোড়ায় বেটে রাখা একটা পেস্ট, রসুন, আদা, জিরে, মরিচ একসঙ্গে করে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ,
আর একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। এই যে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন আলু। এতে বেগুন আলুর তরকারিটা ঢেকে ঢেকে ভাজছি, আর ওদিকে আমার কিন্তু ভাত পুরো হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ফ্যান ঝরাতে দেবো। ওই যে তরকারিটা আমি ভালোভাবে কষাই করে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ভাতটা আবার একটু নিমো আছে বসিয়ে রেখেছি, যাতে তলায় যদি একটু আধটু ফ্যান থাকে তাহলে সেটার ভাতটা জল জল হয়ে যাবে না। আস্তে আস্তে নিমো আছে বসিয়ে রাখলে ফ্যানটা শুকনো হয়ে যাবে। ওই যে মিতা যে ধনেপাতাগুলো তুলে দিয়ে গেছে সেগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি, এবার তুলে একটু কুচিয়ে নেব। তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তরকারি প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আর এই যে মিতা এক ঝোড়ার বেশি শাক তুলে দিয়ে গেছে। ওই যে লাল শাক, পালং শাক, দু রকম শাক কিন্তু মিলিয়ে মিশিয়ে তুলে দিয়ে গেছে। বেগুনের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে পুঁই শাক গাছে খুব সুন্দর বিটুলি হয়েছে। এখন একটু ছোট ছোট আছে, দুই একের মধ্যে এদেরকে তুলে নিতে হবে। কিছু কিছু জায়গায় দেখছি বিটুলিগুলো পেকেও গেছে। এই যে এইখানটায় কিন্তু দু একটা করে দানা পাক ধরেছে, কালো হয়ে গেছে। যত সম্ভব বিটুলিগুলোকে তুলে খেয়ে নিতে হবে। পুরো মাচা ভরে গেছে পুঁই শাকের বিটুলিতে। এদিকে বাড়ি না থাকায় অনেক কিছু ঘটে গেছে, যেমন পুঁই শাকের বিটুলিগুলো একটু বড় হয়ে গেছে, দুই একটা পেকেও যাচ্ছে। সবগুলোকে একসঙ্গে তুলতে গেলে একটা দুটো দিন ওয়েট করতে হবে। তেমন এদিকে বাড়ি এসে দেখছি কাকারা জমি চাষ করে নিয়েছে, চাতর করা হয়ে গেছে, ধানও ফেলেছে। ধান ফেলার পরে ধানের যে পাতা, এখানে কিছু গিট্টি এনেছে, এগুলো একেবারেই ছোট ছোট। ভাইয়ের ঘরের জন্য কিন্তু জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে। এই যেগুলো ছোট গিট্টি, আর এই ছোট গিট্টির পাশে এই যে বড় গিট্টি, দু রকমের গিট্টি কিন্তু বাড়িতে চলে এসছে ঘরের পিলিয়ারের কাজের জন্য। আর এখানে ঢাকা আছে বালি। আর ওই যে মা বসে আছে, মা বসে মুরগিগুলোকে তাড়াচ্ছে। মাঠের মধ্যে যে মুরগি, ওগুলো আমাদের মুরগি, মা ছেড়ে দিয়ে চড়াচ্ছে। আর এই যে ম্যাক্সের কিন্তু একজন বন্ধু সবসময় ম্যাক্সের সঙ্গে দেখা করতে আসে, যদিও ম্যাক্সের থেকে অনেক বড়, কিন্তু ও কিন্তু খুব কথা শোনে। আসতে বললে আসে, আবার যদি বলা হয় তুই এত ডিস্টার্ব করিস না, সরে যা, ও কিন্তু সরে যায়। এই যে পিলিয়ার করার জন্য রড, ওখানে তো দু রকমের গিট্টি বালি দেখানো হয়েছে, আর এখানে এই যে রড এসছে। রডটা কিন্তু ঢাকা ছিল এই খড়গুলো দিয়ে। কিছুটা রড বাড়ির মধ্যে এখনো রাখা আছে, কিছুটা রড এই যে ভাই রাস্তার উপরে এনে নিয়েছে, বাবা আর ভাই দুজন মিলে। এই যে রড ভাঁজ করা ছিল, সেটাকে এখন দুটো মাথা দুদিকে দিয়েছে, দুটো মাথা কিন্তু এক লাইনে ছিল। মধ্যিখানটা ভাঁজ হয়ে আছে, সেটাকে এখন ভাই সমান করবে। বাবাও কিন্তু ভাইয়ের সাথে সাথে ধরে দিচ্ছে।
এই যে বেঁকানো রডগুলোকে এখন সোজা করা হচ্ছে। একটা রড সমান হয়ে গেছে, এবার কিন্তু এক এক করে সব রডগুলোকে আনছে, এনে সমান করে নিচ্ছে। এই যে রডগুলো কিন্তু একে একে সবগুলোই সমান করা হয়ে গেছে, এ মাথা মাথা। এতক্ষণ ধরে পুরো রডগুলো সমান করে নিয়ে ভাই একটা মাপে কাটবে। এবার এই যে খড়ি দিয়ে দাগ দিয়ে নিচ্ছে। এই যেখানে আমি ধরে আছি আর ওদিকে ওই মাথায় এই একটা রডকে ভাই পিলিয়ার যে সাইজে করবে সেই মাপে ভাগ করে নিয়েছে, মাপ নিয়ে নিয়েছে। এবার এই যে লোহা কাটা করা টেনে কেটে নিচ্ছে। একটা রথকে ভাই যে মাপ নিয়ে কাটছে সেই মাপ অনুযায়ী কিন্তু 4টা করে টুকরো হচ্ছে। এদিকে 3টে আছে আর এদিকে 1টা। ভাই ওদিকে রাস্তার উপরে রডগুলোকে কেটে নিচ্ছে আর বাবা এখানে এসছে পাইপ খেলাতে। এই যে পুরো জায়গাটায় যতদূর পাইপটা পায় ততদূর কিন্তু বাবা পাইপ খেলিয়ে দিয়েছে। এখন মোটর লাগানো হবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। ভাই ওদিকে রড কাটছে আর বাবা এসছে এই যে মাটিটা পুরো জল দিয়ে কাদা কাদা করে হবে, এরকমভাবেই কিন্তু ভেজাবে। তার কারণে ওই যে দেখুন ওই মাথা থেকে ধরে পুরো এই মাথা বরাবর বাবা ভিজিয়ে দিচ্ছে, বেশি বেশি করে জল দিয়ে একবার কাদা করে দিচ্ছে। আর বাবা এদিকে পাইপে জল দিচ্ছে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছে, মাঝে মাঝে একবার এপার একবার ওপার করে দিতে হবে, সেই কাজটা মা করছে আর জল দেওয়া কাজটা কিন্তু বাবা করছে। সকালে কুয়াশা ছাড়াতে ছাগলগুলোকে বেঁধে রেখে গেছিলাম, এখন যেই আমি ওদেরকে নিতে এসছি ওরা ডাকছে আর এই যে দেখুন বাড়ির দিকে চলে আসবে, সেই জন্য কিন্তু এদিকেই মুখ করে নিয়েছে। এখানে খুব ভালো ঘাস ছিল তাই ওদেরকে এখানে বেঁধে রেখে গেছিলাম। আর এখন শীতকাল পড়াতে ওদেরকে তাড়াতাড়ি ঘরের মধ্যে তুলে দেওয়া হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে, তাই একটু বেলা থাকতে থাকতে কিন্তু তুলে দেওয়া হবে। কথায় আছে সকালে বিকালে জোড়া শালিক দেখা ভালো। শুধু শালিক কিন্তু নয়, এই যে দুটো শালিক পাখিও ঘুরছিল, সেই সঙ্গে দেখি অনেকগুলো বুলবুলি পাখিও এই যে আমাদের সবেদা গাছের উপর সব উঠছে। সকাল থেকে সারা দিনে যতটা করেছি হয়তো সবটা আপনাদেরকে দেখিয়ে উঠতে পারিনি। একা হাতে করি, মাও কাজ বাজ করছে আমার হাতে হাতে, মাও সবসময় ক্যামেরা ধরে দিতে পারে না বা আমিও সবসময় ধরে উঠতে পারি না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের পর্বটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তো
তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ঘড়ির কাঁটা ওদিকে চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ এবার বন্ধুদের থেকে বিদায় নাও, সময় হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।